আসসালামু আলাইকুম। আপনাদের মধ্যে এমন অনেকে আছে যারা ডায়লগ নিয়ে খুব বেশি সমস্যা ফেস করেন। তাদের জন্য কথা হচ্ছে দুইটা। এই দুইটা কন্ডিশন পূরণ করবেন, ইনশাআল্লাহ আপনার ডায়লগে আর কোনো সমস্যা থাকবে না। ঠিক আছে? কন্ডিশন নাম্বার 1, প্রথম শর্ত হচ্ছে আপনার মেন্টর হোক সেটা অনলাইন বা অফলাইন, আপনার টিচার হোক সেটা অনলাইন বা অফলাইন, অথবা আপনি অনলাইন বা অফলাইনে যেই টিচারের সাজেশন ফলো করেন, যার ফলো আপে আছেন, সে আপনাকে যেই ডায়লগটা আপনাকে দেখে দিবে বা সাজেশনে ইনক্লুড করবে, সেটা আপনি ফুলফিল রেডি করবেন। ওটার স্ট্রাকচার, ওটার ভাষাগত ব্যবহার এবং সুন্দর মার্জিত ওয়েতে লেখা এবং সেটা শব্দ চয়নগুলো আপনি ঠিক করবেন। সুন্দর করে নোট করে করে সেই কয়েকটা ডায়লগ আপনি রেডি করবেন। কারণ ডায়লগ কিন্তু বড়টা হিউজ পরিমাণে মার্ক কিন্তু সেখানে রয়েছে, এই মার্কটা আপনাকে ক্যাপচার করতে হবে, এজন্য আপনি এটা করবেন। তাহলে প্রথম শর্ত কি, আপনার টিচার, আপনার মেন্টর, আপনি যার সাজেশন ফলো করেন বা আপনি যার ফলো আপে আছেন, তার দেওয়া সাজেশনে যেই ডায়লগগুলো আছে সেগুলো সবগুলো হুবহু আপনার গাইড হোক, নোট হোক, যেখান থেকে হোক সম্পূর্ণ রেডি করবেন। হুবহু পরীক্ষায় তা লেখার চেষ্টা করবেন, 1 নম্বর শর্ত। দ্বিতীয় শর্ত হচ্ছে ফরম্যাট শিখবেন। কেন? আপনার টিচার, প্রথম শর্তে আপনার টিচার যেগুলো আপনাকে দিয়েছে সেগুলো তো ভালো করে শিখবেনই। যদি সেগুলো থেকে কমন না আসে, আপনি কী করবেন? রেখে আসবেন। আপনার টিচার আপনাকে 10টা, 5টা, 7টা এরকম ডায়লগ দিল যে এর মধ্যে আসবে। হ্যাঁ, বিগত বছরের কোশ্চেন দেখলে বা আমরা একটু ইম্পর্টেন্ট দেখে আমরা বলতে পারি যে এখান থেকে আসতে পারে। তো বাই চান্স আমাদের সাজেশন কাজ করলো না, তখন কি করবেন? আপনি কি রেখে চলে আসবেন? একটা হিউজ পরিমাণে মার্ক রয়েছে, আপনি কি রেখে আসবেন? না। তাহলে প্রথম শর্ত হচ্ছে যেগুলো আমরা বা আপনার টিচার যাকে আপনি ফলো করেন, যার আপনি ইসে আছেন, ফলো আপে আছেন, বা আপনার যিনি মেন্টর হোক সেটা অনলাইন বা অফলাইন, তার দেওয়া সাজেশন থেকে যে ডায়লগগুলো আছে সেগুলো আপনি সরাসরি মুখস্থ করবেন। সুন্দর করে গোছায় মুখস্থ করবেন এবং সেটাকে নোট করবেন এবং সে অনুপাতে পরীক্ষায় লেখার চেষ্টা করবেন। আর কন্ডিশন নাম্বার 2, দ্বিতীয় শর্ত হচ্ছে আপনি কয়েকটা ফরম্যাট পড়বেন। সেটা হতে পারে 3টা বা 2টা বা একটা, কমপক্ষে একটা। কি করবেন? ফরম্যাট শিখবেন। কেন? ওই যেগুলো মুখস্থ করছেন যদি সেগুলো কমন না আসে তখন ওই রেখে আসবেন না, কমন না আসার কারণে ফরম্যাটটা লিখে আসবেন। ঠিক আছে? যখন কমন আসবে না তখন তো রেখে আসবেন না, তখন কি করবেন? তখন ফরম্যাট বসায় আসবেন, ফরম্যাট লিখে আসবেন। তো আপনারা অনেকে জানেন ফরম্যাট লিখলে স্যাররা মার্ক দেয় কম। তো আমরা যে ফরম্যাট রেডি করেছি, ইনশাল্লাহ এখানে আপনি এভারেজ একটা মার্ক পেয়ে যাবেন। কারণ স্যাররা অত সহজে বুঝবেন এটা ফরম্যাট লেখা, স্যাররা মনে করবে আপনি ভালো করেই শিখছেন বা পড়ছেন বা রেডি করেছেন, এটা বুঝবে। আমরা সেরকম সুন্দর সুন্দর শব্দ চয়ন করি, আমরা ফরম্যাটটা তৈরি করেছি। তো ঠিক আছে, চলেন তাহলে আপনাদের জন্য আজকের আয়োজন ডায়লগের রাইটিং ফরম্যাট, মানে স্ট্রাকচার বা ফরম্যাট যা দিয়ে সব ধরনের ডায়লগ লেখা সম্ভব। আসেন, এখানে আমরা এটা বলছি দাখিল এবং আলিম, মানে হচ্ছে SSC/HSC 2 ক্লাসের জন্যই এটা হচ্ছে সমান গুরুত্বপূর্ণ, যাদের সিলেবাসভুক্ত এটা আছে। ডায়লগ রাইটিংয়ের ফুল মার্ক পাওয়ার জন্য মেডিসিন বা হচ্ছে অ্যান্টিবায়োটিক, অ্যান্টিবায়োটিক 1 বা মেডিসিন 1 কী বলা হচ্ছে? দুইজন ব্যক্তি বা দুইটি দলের মধ্যে প্রাসঙ্গিক কোনো বিষয় নিয়ে কথোপকথন, মানে কথা যে হয় সেটাকে ইংলিশে কি বলে? ডায়লগ বলে। যেটাকে আমরা অ্যারাবিকে কি বলি? হেওয়ার বলি। বাংলায় কি বলি? কথোপকথন। তাহলে প্রাসঙ্গিক যে কোনো বিষয় নিয়ে দুইটা ব্যক্তি বা দুইটা পক্ষের মধ্যে যে কনভারসেশন হয়, কথোপকথন হয়, সেটাকে ইংলিশে কি বলা হয়? ডায়লগ। অ্যারাবিকে হেওয়ার, বাংলায় কথোপকথন। এবার আসেন, ডায়লগের মূল উদ্দেশ্য হলো দুইজন ব্যক্তির মনের ভাব বা চিন্তাধারা স্বতঃস্ফূর্তভাবে প্রকাশ ঘটানো। এবার আসেন, একটি মানসম্মত ডায়লগ লিখতে যে বিষয়গুলো লক্ষ্য রাখতে হবে, যেই বিষয়গুলো মাথায় রাখতে হবে মানসম্মত ডায়লগ লেখার জন্য, কি কি বিষয় আমাদের খেয়াল রাখতে হবে? প্রথমে আমাদের খেয়াল রাখতে হবে কোন বিষয়ের উপর ডায়লগ লিখতে বলা হচ্ছে বা হয়েছে, সেই বিষয়টির কথা মাথায় রেখে ডায়লগটি লিখতে হবে। মানে যেন আমরা প্রসঙ্গের বাইরে না চলে যাই, আমাদের লেখাগুলো, আমাদের বাক্যগুলো যেন অপ্রাসঙ্গিক না হয়। আমরা কোন বিষয়ে আমাদেরকে লিখতে বলছে, আমরা আমাদের বাক্যগুলো বা পারস্পরিক যে কথোপকথন হবে বা ডায়লগটা হবে, সেটা আমাদের কি থাকবে? আমাদের কোশ্চেনের সাথে প্রাসঙ্গিক থাকবে, যেন অপ্রাসঙ্গিক না হয়ে যায়। 2 নম্বর, ডায়লগে সর্বদা দুইজন ব্যক্তি কল্পনা করে নাম লিখতে হবে। কোশ্চেনে বা ডিরেকশনে যদি কোনো নির্দিষ্ট ব্যক্তির নাম উল্লেখ থাকে তাহলে অবশ্যই সেটা লিখতে হবে। ডায়লগ তো দুজনের মধ্যে হবে, দুজনের নাম আমরা কাল্পনিকভাবে লিখতে পারি, রহিম, করিম, জব্বার, সাত্তার, সকিনা, মর্জিনা, জোসনা ইত্যাদি ইত্যাদি লিখতে পারি, তাই না? তবে যদি কোশ্চেনে নাম মেনশন করা থাকে যে অমুক তমুক, সীমা, মর্জিনা, সকিনা, জোসনা, রহিম, করিম, যদি কারোর নাম কোশ্চেনে দেওয়া থাকে তাহলে সেই নামগুলো আমরা ইউজ করব। মূলত যদি কোশ্চেনে নাম দেওয়া থাকে সেগুলো ইউজ করব, আর যদি কোশ্চেনে নাম মেনশন করা না থাকে তাহলে আমরা কি করব? আমাদের নিজেদের মতো কাল্পনিক নাম আমরা নিতে পারি। এরপরে ডায়লগের ক্ষেত্রে বাক্যগুলো হতে হবে সিম্পল সেন্টেন্সে,
কমপ্লেক্স বা কম্পাউন্ড হওয়া যাবে না, সিম্পল সেন্টেন্সে হতে হবে। স্ট্রাকচারগত দিক থেকে বাক্যগুলো অবশ্যই সিম্পল সেন্টেন্সে থাকতে হবে। অ্যাট লাস্ট কি রয়েছে, ডায়লগে স্পিকার বা বক্তা ডিভাইডেড বা পৃথক করার ক্ষেত্রে কোলন ব্যবহার করা, এটা আমরা আগে থেকে জানি, তাই না? আমরা আগে থেকে জানি। যেমন মনে করলাম রাহিম লিখলাম, রহিমের সাথে রহিম কথা বলছে, রহিমের কথাটা বোঝানোর জন্য কোলন বসবে। মনে করেন নাসিম, নাসিমের কথা বোঝানোর জন্য কি বসবে, কোলন বসবে। এই এই বিষয়গুলো আমাদের লক্ষ্য রাখতে হবে, ঠিক আছে? এবার চলেন মেথড 1 বা মেডিসিন 1 দেখেন। এটা আপনি কোন কোন ডায়লগের ক্ষেত্রে বা কোন ক্ষেত্রে ব্যবহার করতে পারবেন, কি জাতীয় ডায়লগের ক্ষেত্রে? দ্য চয়েস অফ ক্যারিয়ার, মানে দুজন বন্ধুর সাথে, বা বাবা এবং ছেলে, মা এবং মেয়ে, মা এবং ছেলে, বাবা এবং মেয়ে, বা গ্রামের একজন বড় ভাই, বা আমি টিচার এবং ছাত্র, এরকম পারস্পরিক কথা হচ্ছে কি নিয়ে, ক্যারিয়ার নিয়ে। চয়েস ক্যারিয়ার মানে ভবিষ্যৎ কী ধরনের ক্যারিয়ার সে চয়েস করে, পছন্দের ভবিষ্যৎ। অ্যাবাউট এম ইন লাইফ, একই ব্যাপার, জীবনের লক্ষ্য উদ্দেশ্য। অ্যাবাউট এইম মানে কি, লক্ষ্য উদ্দেশ্য। আফটার এইচএসসি অথবা এসএসসি এক্সামিনেশন বা দাখিল আলিম, তার মানে দাখিল আলিমের পরে কি উদ্দেশ্য আছে, এই ক্যাটাগরি, শুধু এই তিনটা না, এই ক্যাটাগরি যে ডায়লগগুলো আছে সেটা লেখার সিস্টেম দেখেন। মাইসেলফ, আমি রাকিব এবং আমার বন্ধু রাকিব, দুজন বন্ধুর মধ্যে কথা হচ্ছে। এখানে হতে পারে বাবা এবং ছেলের মধ্যে, তাহলে ফাদার অ্যান্ড সন। এখানে হতে পারে রহিম এবং করিমের মধ্যে, হতে পারে সীমা এবং জ্যোৎস্নার মধ্যে, যে কারোর মধ্যেই হতে পারে। সেটা আমি কোশ্চেনে ভাইব দেখে বুঝতে পারবো কার মধ্যে হবে, সেটা আমি কোশ্চেন বেসিস করে আমি এখানে নামগুলো পরিবর্তন করতে পারি। হাই ফ্রেন্ড, হাউ আর ইউ, ঠিক আছে। আই এম ফাইন, হোয়াট অ্যাবাউট ইউ, ঠিক আছে। এখানে যা আছে আপনারা স্ক্রিনশট নেবেন, আমি সুযোগ করে দিচ্ছি, স্ক্রিনশট নেন। যা আছে তাই লিখবেন, কোনো জায়গায় কোনো রকম পরিমার্জনের দরকার নেই, যা আছে তাই লিখবেন, যা আছে তাই লিখবেন, শেষ। এই ছোটো করে দিয়ে একবার নিতে পারবেন। এই যা আছে এখানে আপনারা তাই লিখবেন মেথড 1-এ। এই স্ক্রিনশট নিয়ে নেন, যা আছে তাই লিখবেন, শুধু নামটা পরিবর্তন হবে কোশ্চেনের প্রাসঙ্গিকতা বজায় রেখে। কোশ্চেনে যদি কোনো নাম দেওয়া থাকে সেই নামটা এখানে চেঞ্জ করে লিখবেন। এতটুকু কাজ আপনারা পারবেন অবশ্যই, যেহেতু এসএসসি পরীক্ষা দিচ্ছেন বা দিবেন, বা আলিম পরীক্ষা দিচ্ছেন বা দিবেন, এতটুকু কাজ তো অবশ্যই পারবেন, ঠিক আছে। এটা হচ্ছে প্রথম মেথড। এটা কোন কোন ক্ষেত্রে লিখবেন, জীবনের ভবিষ্যৎ কী করবে, ভবিষ্যতে কী ধরনের চাকরি পছন্দ, জীবনের লক্ষ্য উদ্দেশ্য কী, এসএসসি বা দাখিল, এইচএসসি বা আলিম পরীক্ষা পরে কী করবে, এই জাতীয়, শুধু এই তিনটা না, এই জাতীয় যত ডায়লগ আছে বা এই জাতীয় যত কনভারসেশন আছে আমরা কী করতে পারি, এই একটা লিখে দিলে আনসার ক্লিয়ার। কিছু পরিবর্তন করার দরকার নেই, যা আছে তাই লিখবেন, শুধু এখানে নামটা কোশ্চেনের সাথে প্রাসঙ্গিক রেখে আমরা পরিবর্তন করতে পারি। এখানে আরেকটু আছে ওইটার মেথড 1-এর, মেডিসিন 1-এর। এবার আসেন মেডিসিন 2। দেখা যায় এখানে কোন কোন বিষয় রয়েছে। ডিসফরেস্টেশন মানে কি, বন নিধন, বন উজাড় করে ফেলা, ডিসফরেস্টেশন। তারপরে কি আছে, এনভায়রনমেন্ট, এয়ার, ওয়াটার পলিউশন, মানে যত খারাপ দিক আছে, এনভায়রনমেন্ট পলিউশন, ওয়াটার পলিউশন, সাউন্ড পলিউশন, তারপর হচ্ছে এয়ার পলিউশন, যত দূষণ আছে খারাপ দিক সেটা। ডিসফরেস্টেশন এটাও কিন্তু খারাপ দিক, বন নিধন। অ্যাবিউজ অফ মোবাইল ফোন খারাপ দিক। ট্রাফিক জ্যাম খারাপ দিক, এটা ইলিটারেসি, এটাকে মূর্খতা বোঝায়। ব্যাড ইফেক্ট অফ স্মোকিং, ধূমপানের খারাপ দিক। ড্রাগ অ্যাডিকশন, লোডশেডিং, প্রাইস হেক, ড্রয় সিস্টেম, এগুলো সব কি ব্যাড সাইড। এবং কী রয়েছে, ব্যাড ইফেক্ট অফ কপিং অফ এক্সাম, পরীক্ষায় নকল, যেটা আপনারা করেন আর কি। এটার জন্য কি লিখবেন, এই যে এটার জন্য আরেকটা ফরম্যাট রয়েছে। এই মাইসেলফ দিয়ে শুরু, নাম তো চেঞ্জ হতে পারে, পরিবর্তন হতে পারে, কোথাও কোনো পরিবর্তন নেই। যেখানে লেখা আছে প্রশ্নে উল্লেখিত বিষয়, সেখানে কোশ্চেনে যে টপিকটা আছে, যে সাবজেক্টটা আছে, সেটা এখানে বসবে, এখানে বসবে। আপনার স্ক্রিনশট নেন, ঠিক আছে। এবং আরেকটা অংশ আছে, এই স্ক্রিনশট নিয়ে নেন। এই যে ওখানে একটু আছে, ঠিক আছে, এখানে একটু আছে, এবং লাস্টে বাই দিয়ে শেষ করা হয়েছে আর কি, মেডিসিন 2 শেষ। আপনারা ভিডিও স্কপ করে বা হচ্ছে পজ করে আপনারা স্ক্রিনশট নিতে পারেন। আসেন 3 নাম্বার মেথড, রাইট আ ডায়লগ বিটুইন টু ফ্রেন্ডস, তাই না? আসেন কি আছে, দ্য ইম্পর্টেন্ট অফ কম্পিউটার, ইম্পর্টেন্ট অফ ইন্টারনেট, সায়েন্স, ইংলিশ, লার্নিং ইংলিশ, ফিজিক্যাল এক্সারসাইজ, এইখান থেকে পরীক্ষা বেশি আসে। ট্রি প্লান্টেশন, মর্নিং ওয়াক, আর্লি রাইজিং, এডুকেশন, তারপরে এই যে এইগুলো যদি হয়, এগুলো থেকে পরীক্ষা কিন্তু কোশ্চেন হয়, এগুলাই বেশি গুরুত্বপূর্ণ। আমি একটু স্পিডে ক্লাস নিচ্ছি, এই জন্য আমার অনেক ক্লাস রয়েছে, আপনাদের রিকোয়ারমেন্ট বেশি, তাই আমি ক্লাসটা নিয়ে আসলাম, কিন্তু আমি অনেক ব্যস্ত। শুধু আপনারা বেশি চাচ্ছেন, অনেকে নক দিচ্ছেন, এই জন্য ক্লাস নিয়ে আসলাম। তাহলে মেথড 3-তে আপনারা দেখেন, এখান থেকে শুরু হবে। এগুলো বললাম আগেই পরিবর্তন হবে, মাঝখানে কোনো পরিবর্তন নাই। যেখানে বাংলা আছে, যে প্রশ্ন উল্লেখিত বিষয়,
টপিক যেটা থাকবে সেটা এখানে বসবে। সাপোজ যদি টপিক থাকে আর্লি রাইজিং, তাহলে এখানে আর্লি রাইজিং বসবে, এখানে আর্লি রাইজিং বসবে। সাপোজ যদি হয় লার্নিং অফ ইংলিশ, তাহলে লার্নিং ইংলিশ, ইম্পর্টেন্ট অফ লার্নিং ইংলিশ, ঠিক আছে। ফিজিক্যাল এক্সারসাইজ, তাহলে এখানে কি বসবে, এগুলোর মধ্যে ফিজিক্যাল এক্সারসাইজ, আর কোথাও কোনো পরিবর্তন নাই। তাহলে আপনি স্ক্রিনশট নিয়ে নেন এখান থেকে। এই শেষ, এই ছিল আমাদের ডায়লগের ফরম্যাট। আশা করছি আপনারা যদি ডায়লগটা সুন্দর করে লেখেন এবং মাঝখানে যে পরিবর্তনগুলো আছে সেগুলো করতে পারেন, তাহলে আপনি 75% মার্ক আপনাকে কমপক্ষে দিবেই। 75% মার্ক আপনাকে অবশ্যই দিবে ইনশাল্লাহ, এর বেশিও দিতে পারে। এসএম মেথডের অগ্রযাত্রা শুরু হয়েছে। ইনশাল্লাহ আমরা মাদ্রাসা লেভেলে, দাখিল আলিম লেভেলে ভালো একটা পরিবেশ কায়েম করতে চাই, ভালো একটা প্ল্যাটফর্ম তৈরি করতে চাই। শুধু আপনাদেরকে কাছে চাই আপনারা আমাদের যদি পরবর্তী যেমন রয়েছে কমপ্লিটিং স্টোরির যে মেথডটা আছে বা ফরম্যাটটা আছে সেটার ভিডিও চান, বা অন্যান্য সাজেশনের ভিডিও চান, বা আমাদের ভিডিওগুলো নিয়মিত চান, তাহলে আপনাদের একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে আপনারা ভিডিওগুলো শেয়ার করেন, লাইক কমেন্ট শেয়ার করেন। আপনাদের শেয়ার, আপনাদের অ্যাপ্রিসিয়েশনটাই আমাদের জন্য কাজের ইন্ধন। আমরা আপনাদের কাজ অ্যাপ্রিসিয়েট দেখে, আপনাদের লাইক কমেন্ট দেখে, আপনাদের শেয়ার দেখে কিন্তু আমরা পরবর্তী ভিডিও করতে আগ্রহী হব, ঠিক আছে। অনেক ব্যস্ততার মধ্যে ক্লাস নেই, আপনারা যদি পাশে থাকেন ইনশাল্লাহ আমি আরও বেশি বেশি ক্লাস দেওয়ার চেষ্টা করব।